এবার সোশ্যাল সায়েন্স বা সোশিওলজি নিয়ে পড়তে ঢুকে আমার প্রথম যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এখানে একটা ভাষাগত প্রবলেম রয়েছে। বাংলা ভাষার যারা লিখছেন পড়ছেন তাদের নম্বরের সাথে ইংরেজির তে যারা লিখছেন পড়ছেন তাদের নম্বরের একটা ব্যাপক ডিসপ্যারিটি আছে। প্রশ্নটা হচ্ছে এটা কেন? ইঞ্জিনিয়ারিং এর যে দিকটা একই ক্যাম্পাসের মধ্যে সেখানে বছর বছর ক্যাম্পাসিং হচ্ছে, প্রতি বছর সেখানে বিভিন্ন কোম্পানিরা আসছে, তাদের কেরিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। তো আমি অ্যাডমিনকে প্রশ্ন করি যে আপনারা আর্টস ফ্যাকাল্টিতে কেন এগুলো ক্যাম্পাসিং গুলি করান না? তার মানে কি আর্টসের ছেলেগুলোর কোনো চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই নাকি? দাদা, সাম্প্রতিককালে যাদবপুর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেখানেই আপনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে যাদবপুর এবং আপনার আত্মহত্যা, সেই ব্যাপারটা নিয়ে যদি একটু খুলে বলেন। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার ভালো এবং খারাপ দু রকমেরই অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খারাপ অভিজ্ঞতাগুলো আমি ফেসবুকে লিখেছিলাম। সেটার সাথে যদিও প্রত্যক্ষভাবে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, কিন্তু যাদবপুর সহ যে কোনো প্রিমিয়াম ইনস্টিটিউটে ইনক্লুডিং আইআইটি, আইআইএম, আইআইএম এর তুলনামূলক কম, কিন্তু আইআইটিতেও আছে এই ব্যাপারগুলো নিয়ে, সেগুলো আপনারা দেখতেই পাবেন। সেটা হচ্ছে যে কোনো জায়গায় একটা আন্ডার কারেন্ট অফ র্যাগিং চলে। এবার যাদবপুরে আমার যেটা মূল সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমি বাংলা সাবজেক্টটা নিয়ে পড়তে যাই, কিন্তু আমার যাদবপুর সম্পর্কে কোনো ধারণাও ছিল না, সাথে আমার মা বাবাও ছিলেন, তাদেরও কোনো ধারণা ছিল না, কারণ আমাদের রিসেন্ট ফ্যামিলি লিনিয়েজে যাদবপুর থেকে পাশ করা কোনো ছাত্রছাত্রী নেই, আমরা একদম নভিস। ইনফ্যাক্ট আমি স্কটিশ চার্চ কলেজে আমার ভর্তির ফিল আপ করেছিলাম, সেখানে আমার প্রথমে নাম উঠেছিল বাংলাতেই। আমার কেরিয়ার অবজেক্টিভ ছিল ভাষাতত্ত্ব নিয়ে কাজ করবার, বাংলা ভাষাটা ভালোবাসতাম বলে বাংলা নিয়ে কাজ করার উদ্দেশ্য ছিল। যাদবপুরে এসেছিলাম ওই তুলতে, ওই অ্যাডমিশন টেস্টের একটা এরকম বুকলেট পাওয়া যেত বিগত ৫-১০ বছরের পুরনো প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো সেইটা খোঁজ করতে এসে আমি বিভিন্ন ডেস্কগুলোয় কথা বলছিলাম। তো সেই সময় কিছু পলিটিক্যাল পার্টির ডেস্কের মাধ্যমে আমি কোনো কারণে ম্যানিপুলেটেড হয়ে যাই এবং বাংলা থেকে আমি শিফট করে যাই সোশ্যাল সায়েন্সে। এবার সোশ্যাল সায়েন্স বা সোশিওলজি নিয়ে পড়তে ঢুকে আমার প্রথম যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এখানে একটা ভাষাগত প্রবলেম রয়েছে। মানে কিছু কিছু ডিপার্টমেন্টে এরকম আমি দেখেছি, অন্তত আমার ডিপার্টমেন্টগুলোতে আমি দেখেছি, সব জায়গায় নাই হতে পারে, সব ছাত্রের সাথে নাই হতে পারে। আমার ডিপার্টমেন্টে আমি এবং আমার সহপাঠীরা যারা সেই পোস্টে কমেন্টও করেছেন এসে, তাদের প্রত্যেকের নাম দিয়ে মেনশন করে তাদেরকে ট্যাগ করে করে আমি লিখেছিলাম। সেটা হচ্ছে যে এই ডিপার্টমেন্টগুলিতে যেটা ফেস করতে হয়, যারা ধরুন একটু ইংলিশে স্মার্ট নয়, ইংলিশে কারণ আমার ইংলিশ সেই সময় খুব একটা ভালো অবস্থায় ছিল না, আমি মফস্বলের বাংলা মিডিয়াম থেকে এসেছিলাম, ইংলিশ স্পিকিং এবং রাইটিং স্কিল আমার যথেষ্ট খারাপ ছিল সেই সময়। তো তখনই আমি দেখতাম যে বাংলা ভাষায় লিখলে পড়লে প্রথমত বাংলায় নোট বা বাংলায় বই খুব একটা পাওয়া যায় না এই ধরনের সাবজেক্টগুলিতে, এবং সেগুলোকে যাতে পাওয়া যায় তার ব্যবস্থাও খুব একটা কেউ করে দেন না। বলা হয় বাইলিঙ্গুয়াল কোর্স, কিন্তু বেশিরভাগই পড়ানো হয় হচ্ছে ইংরেজি ভাষাতে। অধিকাংশ ছাত্রছাত্রীরা ইংরেজিতেই প্রেজেন্টেশন দেন। বাংলার ভাষায় লেখা এবং বলার সংখ্যাটা, ছাত্রছাত্রীর সংখ্যাটা মাইনর, সংখ্যায় কম। কিন্তু অদ্ভুতভাবে আপনি যদি রেজাল্টের স্ট্র্যাটেজি দেখেন, আপনি সেখানে দেখবেন যে বাংলা ভাষার যারা লিখছেন পড়ছেন তাদের নম্বরের সাথে ইংরেজির তে যারা লিখছেন পড়ছেন তাদের নম্বরের একটা ব্যাপক ডিসপ্যারিটি আছে। প্রশ্নটা হচ্ছে এটা কেন? এইটা নিয়ে আমার কর্মকাণ্ড প্রথম শুরু হয়েছিল। তখন আমি বুঝেছিলাম যে এক হচ্ছে একটা ভাষাগত ডিস্টেন্স, কারণ মানে ধরুন সোশ্যাল সায়েন্স কিংবা পলিটিক্যাল সায়েন্সের মতো অ্যানালিটিক্যাল স্কিলের সাবজেক্ট, সেগুলোতে যেখানে কম্প্রিহেনশন স্কিলটা লাগে, সেখানে ভাষার দখল না থাকলে কিন্তু একটা ৫০ পাতার উত্তর লেখা সম্ভব নয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বহু ছাত্রছাত্রী যারা হয়তো বাংলায় লিখলে কম্পারেটিভলি বেটার লিখতে পারতেন বা বলতে পারতেন, তারা ইংরেজিতে কনভার্ট হওয়ার ফলে একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম অ্যারাইজ করে। এটা নিয়ে আমি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে কাজ করেছি, টিচারদের বলেছি। আমি যখন মাস্টার ডিগ্রি করি এই সংখ্যাটা খানিকটা ডাইলিউটেড হয়েছিল, কিন্তু তাও ছিল। ইনস্টিটিউটে যাওয়ার পরে প্রথমেই আমার সাথে ওই অ্যাডমিনদের একটা ঝামেলা লাগে। অ্যাডমিনদের ঝামেলা লাগার কারণটা হচ্ছে আমি ওখানে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখি যে তিনখানা ফ্যাকাল্টি রয়েছে, আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর যে দিকটা একই ক্যাম্পাসের মধ্যে, সেখানে বছর বছর ক্যাম্পাসিং হচ্ছে, প্রতি বছর সেখানে বিভিন্ন কোম্পানিরা আসছে, তাদের কেরিয়ার কাউন্সিলিং এর বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। খবরের কাগজ খুললেই আমরা দেখছি যে তাদের কোথাও ১ কোটি টাকা মাইনার চাকরি পেয়েছে, ২ কোটি টাকা মাইনার চাকরি পেয়েছে। তো আমি অ্যাডমিনকে প্রশ্ন করি যে আপনারা আর্টস ফ্যাকাল্টিতে কেন এগুলো ক্যাম্পাসিং গুলি করান না? তার মানে কি আর্টসের ছেলেগুলোর কোনো চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই নাকি তারা এগুলোর কোনো চাকরি হয় না? যদি না হয়ে থাকে, যদি বাজারের সাথে এই সাবজেক্টগুলোর কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে পড়াবেন না সাবজেক্টগুলো। এবং যে লোকগুলো ধরুন রিসার্চার বা পিএইচডি করবে না,
হ্যাঁ, নেট দেবে না। ধরুন অন্য কিছু করতে চায়। কেউ WBCS চলে গেল, কেউ লতে চলে গেল, কেউ পলিসিতে চলে গেল। কিন্তু বাংলা কিংবা সংস্কৃত কিংবা ধরুন পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইতিহাস এই বা কম্পারেটিভ লিটারেচার এই ধরনের সাবজেক্ট গুলো পড়ে কেরিয়ার অবজেক্টিভ কি, কি হতে পারে আউটসাইড অফ রিসার্চ সেই ব্যাপারে ছাত্রদের অবগত করানোর জন্যে কোনো ক্যাম্পাসিং, কেরিয়ার কাউন্সেলিং কোনো কিছুই সঠিকভাবে হয়নি অন্তত আমি যে বছরগুলোয় পড়েছি। আর্টস ফ্যাকাল্টিটাকে ইউনিভার্সিটি সবসময় একটু ব্রাত্য করে রেখেছিল। এটাকে খুব একটা মানে তারা বাজার বিমুখ করা বা কেরিয়ার মুখী করার জন্য বা বাজারমুখী করার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেয়নি। এবং পরবর্তী ক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করে যে কিভাবে তারপর আস্তে, আস্তে আমার ডেভেলপমেন্ট হলো? হ্যাঁ, আমি যখন ১ম বর্ষে আমি যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হই, আমার রেজাল্ট মনঃপূত হয়নি এবং বেশ খারাপ হয়েছিল। তার মূল কারণ হচ্ছে সাবজেক্টটা নতুন। সোশ্যাল সায়েন্স নিয়ে আমি আগে কখনো পড়িনি। নতুন কিছু জিনিস শিখছি এবং তার উপর একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে এসছে। তো আমি কোপ আপ করতে পারিনি। তো তারপরে আমি ইংরেজি ভাষাটা শিখলাম ভালোভাবে। এখনো আপনারা ওই আমেরিকান লাইব্রেরি যেটা রয়েছে আমাদের এজেসি বোস রোডের উপরে গেলে সেখানে রেজিস্ট্রেশন পাবেন। আমার বিভিন্ন কোর্স ওয়ার্কে আমি ভর্তি হয়েছিলাম। ভাষাটা ভালো করে শিখেছি তার লেখা, বলা ইত্যাদি করবার জন্যে। তারপর আস্তে, আস্তে চেষ্টা করেছি এবং যত দিন গেছে গ্র্যাজুয়েশনে আমার যা নম্বর পেয়েছি, মাস্টার ডিগ্রিতে তার নম্বর অনেক বেশি পেয়েছি। তার কারণ সময়ের সাথে, সাথে হয়েছে। এবং আমি মোটামুটি 2nd ইয়ারের পরে আমি 2nd ইয়ারের শেষের দিকে আমি দিল্লি যাই এবং সেখানে গিয়ে একটা কেরিয়ার কাউন্সেলিং করি। এবং করার পরে আমি বুঝতে পারি যে একটা সাবজেক্টে যখন চলেই এসছি তো তখন অবসাদে গিয়ে আমার আর লাভ হচ্ছে না। এর মাঝখানে একটা ডার্ক ফেজ যায় যেটা আমি ফেসবুকে লিখেছিলাম যে এই ক্রমাগত র্যাগিং কিংবা র্যাগিং মানে সবসময় যে হোস্টেলে কাউকে ফিজিক্যাল অ্যাবিউজ করা হচ্ছে তা তো নয়। একটা মেন্টাল এলিয়েনেশন এখানে চলতে থাকে। মানে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না বা কেউ আমি সামনে দিয়ে যাচ্ছি পেছনে টোন টিটকারি করবে। এইটা আমাকে ক্রমাগত ভীষণ ভাবাতো। মানে এবার আমি যেহেতু দীর্ঘদিন ধরে ফিল্ম জগতে কাজ করেছি, আমি যেহেতু প্রচুর মানে অদ্ভুত, অদ্ভুত চরিত্রে অভিনয় করেছি যেগুলো জনপ্রিয় হয়েছে। তো আমি যখনই যেতাম একটু বুঝতে পারতাম বা ফিল করতে পারতাম কিছু লোকজন আননেসেসারি আমি কিন্তু তার সাথে কোনো শত্রুতা নেই। কিন্তু আমাকে টোন টিটকারি করতো যে বেড়ে পাকা, বেশি পাকা। তখন কিন্তু এরকম নয় যে আমি YouTube এ, Facebook এ খুব ভাইরাল বা টিভিতে আমি মাঝে মধ্যেই বসছি। তখন কিন্তু আই এম নো ওয়ান জাস্ট আ স্টুডেন্ট। এইগুলো শুনতে আমার একটা এলিয়েনেশন তৈরি হলো এবং মনে হলো যে এই প্রতিষ্ঠানটি কোনোভাবে আমাকে একটা বিচ্যুতির পথে নিয়ে চলে যাচ্ছে এবং সেই সময় আমার মেন্টাল স্ট্রেস এমন জায়গায় চলে গেল ডিপ্রেশনটা, আমার ক্লাসমেটরাও সেটা জানেন, যে আমার মধ্যে একটা আত্মহত্যা প্রবণতা দেখা দিল। যার জন্য আমি আগে লোকাল ট্রেনে যাতায়াত করতাম এবং সেই লোকাল ট্রেনের স্পিড কিছু দেখলে আমার মনে হতো যে ওখানে বোধহয় স্পিডটার মধ্যে চলে যাওয়া উচিত। তারপরে ডাক্তার দেখানোর পরে আমাকে ডাক্তাররা বললেন যে একটা ম্যাসিভ মেন্টাল স্ট্রেস অ্যারাইজ করেছে এবং তার জন্য আমার ট্রেনে যাওয়াটা কমপ্লিটলি বন্ধ করতে হলো সেই সময় বেশ কিছু দিনের জন্য। এবং তারপর কাউন্সেলিং চললো, বিভিন্ন সার্টিফাইড এক্সপার্টদের সাথে কথোপকথন করার পরে তারা এটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করলেন এবং আমি আরো কেরিয়ার কাউন্সেলিং করালাম। সেখান থেকে আমাকে তারা শেখালেন, উদ্বুদ্ধ করলেন। আমার বন্ধু বান্ধবরা অনেকে আমাকে সে সময় সহযোগিতা করেছিলেন, ক্লাসমেটরা। তাদের অনুপ্রেরণার পাওয়ার পরে আস্তে, আস্তে বুঝলাম যে ঠিক আছে এসেই যখন পড়েছি এবং সেই সময় অবসাদ মেটানোর জন্য আমি একটা অদ্ভুত কোর্সেও ঢুকে পড়েছিলাম। বিসিএ করতে গেছিলাম আমি ইগনৌতে। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে চাই বা এরকম কোনো এজেন্ডা আমার ছিল না। কিন্তু একদিকে উচ্চ মাধ্যমিকে র‍্যাংক করে এসেছি, তারপর হঠাৎ নম্বর খারাপ হয়ে যাচ্ছে, এদিকে ইনস্টিটিউটের সাথে আমার একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই গোটা ব্যাপারটা নিয়ে আমি একটা এসকেপ রুট খুঁজছিলাম, পালানোর পথ খুঁজছিলাম। তো পালানোর পথ খুঁজতে গিয়ে আমি কম্পিউটারটা ভালো লাগতো বলে কম্পিউটার কোর্সটা এনরোল করলাম এবং সেখানে আমার নম্বরটা ভালো হওয়ার পর আমি আবার খানিকটা কনফিডেন্স ফিরে পেলাম যে না এটা পারবো, মানে আমি আগামী দিনে আরো একটু চেষ্টা করলে পারবো। তো তারপর মোটামুটি 3rd ইয়ার থেকে আমি মোটামুটি একটা জায়গায় এলাম এবং আমার অনেক ক্লাসমেটরা আমাকে অনুপ্রাণিত করলেন এবং তারা আমাকে বললেন যে এসেই যখন গেছি সাবজেক্টটা এবং ততক্ষণে মোটামুটি আমি ভেবেছি যে আমি পলিসি কিংবা লিগাল রিসার্চ এগুলো নিয়ে কাজ করব। তো তখন তারা আমাকে বললেন যে শুধু গ্র্যাজুয়েশন করে তাহলে লাভ নেই, মাস্টার ডিগ্রিটা অব্দি অ্যাটলিস্ট করে রাখা উচিত যাতে একটা সাবজেক্টে বেসিক ট্রেনিংটুকু কমপ্লিট হয়। তো তখন তাদেরই অনুপ্রেরণা, নাহলে আমি ভেবেছিলাম মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটিতে করবো না বা সোশিওলজিতে করবো না, কিন্তু তারা অনুপ্রাণিত করলেন বলে আমি তারপর সেখানে ভর্তি হলাম এবং সেখানে আমার কোর্স আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমার কোর্স শেষ করেছি। তবে এইটাই ছিল আমার মোটামুটি একটা খারাপ ভালো মিশিয়ে অভিজ্ঞতা।